নাইম বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা নাইম, কি অবস্থা? এই বাচ্চারা, তোমরা যারা আছো তারা কি আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে দেখতে পাচ্ছ কিনা একটু জানাও। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ব্রো? ভাবস ভাই, ইয়েস নাইস, ওকে। ভাই আজকে কিন্তু ব্রাজিল ভালো খেলছে, হ্যাঁ অবশ্যই ভালো খেলছে, তো অস্বীকার করতেছি না, এর তো কখনোই অস্বীকার করতেছি না, অপোনেন্টকে কখনোই খারাপ চোখে দেখি না, ঠিক আছে, অবশ্যই ভালো খেলেছে। আচ্ছা ওকে, জি ভাইয়া। আচ্ছা আমাকে একটা কথা বলেন, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে দেখতে পাচ্ছেন কিনা? যদি সব কিছু ক্লিয়ার হয় তাহলে ক্লাস শুরু করে দেওয়া যাক। নমস্কার বদ্দায়, নমস্কার। কি অবস্থা, কি অবস্থা ভাইয়া? হ্যাঁ ভাইয়া কেমন আছেন? এই তো ভাইয়া মোটামুটি আজকে তো বহুত ভালো আছি ভাই। আজকে যে ঘুম হয়েছে আমার, একদম সন্ধ্যাবেলায় উঠছি, সেই ঘুম হয়েছে, সেই অস্থির ঘুম হয়েছে। আদব ভাই, আদব। ব্রাজিলের সাপোর্টার আসছে রে, আদব আদব আদব। আচ্ছা আয় হায় রে, স্যার কি ঠান্ডা রে, পোলাপান ক্লাস করতেই চায় না। আমার মনে হয় না অন্য কোনো ব্যাচে এই অবস্থা, এত খারাপ অবস্থা স্যার কি ঠান্ডারের পোলাপানের, এরা ক্লাসই করতে চায় না। এই দেখো 3 জন পোলাপান ভাই, ম্যানিউ জার্সি কেন ভাই? আরে ভাই আমি আবার এই যে মানুষজন মানে জার্সি নিয়ে যে কেন বলে আমি বুঝি না। জার্সি আমার কালেক্ট করতে ভালো লাগে, তার জন্য আমার কালেকশন অনেক জার্সি আছে। যখন যে জার্সি পড়তে মন চায় আমি পড়ি, এই তো, আর কিছু না, ঠিক আছে। আচ্ছা ওকে ওকে, তাহলে চলেন আমরা ক্যামেরা ঘুরে ক্লাস শুরু করে দিই। আপনার যে ফ্রেন্ডরা আছে ওদেরকে একটু মেনশন করেন যারা এই কোর্সে আছে, আমরা সবাই মিলে একসাথে কোর্স করি আজকে, ক্লাস করি সরি। আজকে আমরা একটু ডিপে যাব, আজকে আমরা ইএমএফ টিএমএফ শিখবো, খুব ডিপে গিয়ে, খুব গভীরে গিয়ে, ঠিক আছে। আচ্ছা চলেন 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 আমরা ক্লাস শুরু করি। আরে কোন জিনিস কোথায় রয়ে গেছে রে, আজকে সময় পাই না, একটা ক্লাস শেষ করে দৌড় দিয়ে আর একটা ক্লাস, মানে একটু যে সময় পাবো মাঝখানে একটুও পাই নাই আজকে। খুব বাজে অবস্থা, খুব বাজে অবস্থা, খুবই খুবই খুবই। চলো দেখো, আজকে আমাদের মনে হয় 12 নম্বর লেকচার, হ্যাঁ 12 নম্বর লেকচার, লেকচার নাম্বার 12। আজকে আমরা কি পড়বো জানো? আজকে আমরা কেমিস্ট্রি পড়বো। কি পড়বো? কেমিস্ট্রি। চলো আজকে আমরা কেমিস্ট্রি পড়বো, ওকে। না মানে আপনি যদি বেসিক শিখতে চান আপনার জ্ঞান থাকা লাগবে, আদারওয়াইজ হবে না, ওকে। আর আপনি যদি হালকার উপর ঝাপসা মারতে চান সমস্যা নেই, কোনো সমস্যা নেই। দেখো শোনো, অভ্যন্তরীণ রোধের নাম শুনছো? অভ্যন্তরীণ রোধ কি যেন নাম বললাম? অভ্যন্তরীণ রোধ। অভ্যন্তরীণ রোধ কি বলতো? তুমি যে ভোল্টেজ সোর্সটা ইউজ করো তার ভিতরের রোধ। কি বললাম? তুমি যে ভোল্টেজ সোর্সটা ইউজ করো তার ভিতরের রোধ। তুমি যে ভোল্টেজ সোর্সটা মানে যেটাতে তুমি সাপ্লাই দিবা কারেন্ট, যে ভোল্টেজ সোর্সটা সার্কিটে ইউজ করো তার ভিতরের রোধ, তার ভিতরের রোধ। বুঝছেন? ঠিক আছে, একটু বুঝেন ভাইয়ারা, ওকে। কি বললাম দেখেন, আপনি যে ভোল্টেজ সোর্সটা সার্কিটে ইউজ করতেছেন, যে ব্যাটারি, মানে একদম সহজ ভাষায় বললে কি, আপনি যে ব্যাটারিটা সার্কিটে ইউজ করতেছেন তার ভিতরে যে রোধটা থাকে সেটাকে আমরা কি বলবো ভাইয়া? অভ্যন্তরীণ রোধ। তার মানে এই যে আমরা দেই না ভাইয়া ব্যাটারি, এই যে আমরা ব্যাটারি দিই, এই ব্যাটারির ভিতরে কি থাকে বলতো? ব্যাটারির ভিতর কি থাকে? রোধ থাকে। কি থাকে? রোধ, ঠিক আছে। মানে এটার মধ্যে ইলেকট্রনটা ফ্লো হয় সেটাকেও সে কি করে? বাধা প্রদান করে, ঠিক আছে। আচ্ছা ব্যাটারির মধ্যে তড়িৎ পরিবহন কেমন হয় বলতো? আয়নের মাধ্যমে। কেমন হয় ভাইয়া? আয়নের মাধ্যমে হয়, ঠিক আছে। আজকে আমরা দেখবো, আজকে আমরা সবই দেখবো। বললাম না যে কেমিস্ট্রি পড়বো, আজকে কি পড়বো? আচ্ছা আমরা কেমিস্ট্রি পড়বো। কি পড়বো? কেমিস্ট্রি পড়বো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যে ভোল্টেজ সোর্সটা সার্কিটে ইউজ করো তার ভিতরের যে রোধটা সেটাকে আমরা কি বলি ভাই? অভ্যন্তরীণ রোধ, ঠিক আছে। চলেন এবার কয়েকটা টার্ম আগে লিখে নেন, তারপর আমরা ডিটেলসে যাব। ইএমএফ মানে কি? ইলেকট্রোমোটিভ ফোর্স। কি বললাম? ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্স মানে কি ভাই? সংজ্ঞা ছিল 9-10 খুব সংজ্ঞা ছিল, মনে আছে কিনা? একটা ইলেকট্রনকে পুরা বর্তনী ঘুরায় আবার আগের বিন্দুতে আনতে যতখানি কাজ করা লাগে। তোমার একটা সার্কিট আছে, একটা সার্কিট আছে। প্রথমে সংজ্ঞাগুলো একটু দেখো, তারপর আমরা ডিটেলসে যাচ্ছি। তোর এখানে একটা ইলেকট্রন আছে, এই একটা ইলেকট্রনকে তুমি কি করবে বলো তো? পুরা বর্তনী ঘুরে আবার এইদিকে আনবা। ভাইয়া ব্যাটারির সাইন তো এইদিকে, আপনি এইদিকে ইলেকট্রন ঘুরালেন কেন? কারণ কারেন্ট যেদিক যায় ইলেকট্রন তার উল্টা দিকে যায়। কারেন্ট তো এইদিক যাবে, ইলেকট্রন কোন দিক যাবে? এই দিক। ইলেকট্রনটাকে কি করা লাগবে? পুরা বর্তনী ঘুরে আবার এই আগের বিন্দুতে আনা লাগবে। তার জন্য যতখানি কাজ করা লাগে আমরা কি বলি? তাকে কি বলি বলতো? এই ব্যাটারির ইলেকট্রোমোটিভ ফোর্স। কি বলি? এই ব্যাটারির ইলেকট্রোমোটিভ ফোর্স। খেয়াল করবেন, আপনি যখন ইলেকট্রনটাকে ঘুরাবেন তখন কিন্তু ব্যাটারির মাঝখান দিয়েও নিয়ে যেতে হবে। সো ব্যাটারির ভিতরে যে অভ্যন্তরীণ রোধটা সেটা কিন্তু কাউন্টে আসবে।
ঠিক আছে, আপনি যখন ইলেকট্রনটাকে পুরা বর্তনী ঘুরাবেন তখন কিন্তু ব্যাটারির মধ্যে দিয়েও ইলেকট্রনটাকে নিয়ে যাওয়া লাগবে। তাহলে ব্যাটারির ভিতর যে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা আছে বা অভ্যন্তরীণ রোধটা আছে সেটা কিন্তু আপনার ইলেকট্রোমোটিভ ফোর্সের কিসে আসবে, কাউন্টে আসবে। ঠিক আছে, এটা যেটা এটার মধ্যে কি আসবে, ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স কাউন্টে আসবে, ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স কাউন্ট করা লাগবে, কাউন্ট করা লাগবে। ঠিক আছে, দেখো এই হলো আমাদের ফার্স্ট টার্ম যেটা ছিল অভ্যন্তরীণ রোধ। অভ্যন্তরীণ রোধ কি, ব্যাটারির ভিতরে যে রোধটা থাকে, কি বললাম, ব্যাটারির ভিতরে যে রোধটা থাকে সেটাকে আমরা বলি অভ্যন্তরীণ রোধ, একদম সহজ কথা। ঠিক আছে, ইএমএফ কি, ইলেকট্রোমোটিভ ফোর্স, মানে আমার বর্তনীর কোনো একটা সার্টেন পয়েন্ট থেকে একটা ইলেকট্রনকে পুরা বর্তনী ঘুরিয়ে আবার ওই পয়েন্টে নিয়ে আসতে ব্যাটারি যতখানি কাজ করে সেটাকে আমরা বলি ওই ব্যাটারির ইলেকট্রোমোটিভ ফোর্স। এখন যখন ব্যাটারি এই পুরা ইলেকট্রনটাকে ঘুরে আনবে, পুরা বর্তনীতে ঘুরে আনবে, ইলেকট্রন অবশ্যই ব্যাটারির মাঝখান দিয়েও পাস করবে। যখন ব্যাটারির মাঝখান দিয়ে ইলেকট্রন পাস করবে, ব্যাটারির মধ্যে কি আছে বলো, ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। রেজিস্ট্যান্স কি, ইলেকট্রন চলাচলের পথে বাধা। তাহলে ইলেকট্রন কি, ব্যাটারির ভিতরে ওই বাধাটাকে ফেস করবে। তার মানে আমরা যখনই ইএমএফ বের করতে যাব আমার কি করা লাগবে, ব্যাটারির যে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা আছে সেটা কাউন্টে নেওয়া লাগবে। ব্যাটারির যে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা আছে সেটা কি করা লাগবে, কাউন্টে নেওয়া লাগবে। ঠিক আছে, কাউন্ট করা লাগবে আমার। ভালো, চলেন দুটো টার্ম শিখেছি। চলেন 3 নাম্বার টার্ম লেখেন, টার্মিনাল ভোল্টেজ বা প্রান্তীয় বিভব পার্থক্য। চলো 3 নাম্বার, একটা শিখলাম অভ্যন্তরীণ রোধ, একটা শিখলাম ইএমএফ। 3 নাম্বার যেটা সেটা হলো টার্মিনাল ভোল্টেজ। এই কোশ্চেন কিন্তু প্রচুর আসে, এই যে ইএমএফ আর টার্মিনাল ভোল্টেজ মিলায়। ঠিক আছে, এই দুটো প্রশ্ন কিন্তু প্রচুর আসে, দুটো খুবই রিলেটেড টার্ম। ঠিক আছে, টার্মিনাল ভোল্টেজ অথবা প্রান্তীয় বিভব বা প্রান্তীয় বিভব পার্থক্য, যেটা আসে সেটাই প্রান্তীয় বিভব বা প্রান্তীয় বিভব পার্থক্য। আচ্ছা, প্রান্তীয় বিভব কি ভাইয়া, এখানে আপনি সব রোধ হিসাব করবেন, জাস্ট ব্যাটারির অভ্যন্তরীণ রোধটা হিসাব করবেন না। এই লাইনটা লেখেন, তারপর বুঝাচ্ছি। কি বললাম, সকল রোধ হিসাবে আসবে, সকল রোধ হিসেবে আসবে শুধু কোনটা আসবে না, শুধু ব্যাটারির অভ্যন্তরীণ রোধ আসবে না, শুধু ব্যাটারির অভ্যন্তরীণ রোধ হিসাবে আসবে না, অভ্যন্তরীণ রোধ হিসেবে আসবে না। খুবই সিম্পল কনসেপ্ট ভাইয়া, খুবই সিম্পল। দেখো কি বললাম, টার্মিনাল ভোল্টেজ যখন তুমি বের করবা তখন কি সকল রোধ তুমি হিসাবে আনবা, জাস্ট ব্যাটারির অভ্যন্তরীণ রোধটা তুমি হিসাবে আনবা না। বাট ইএমএফ বের করার সময় সব রোধ তো হিসাবে আনবাই, প্লাস ব্যাটারির যে ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটাও তুমি হিসাবে আনবা। এই দুটোর মধ্যে পার্থক্য কি বলতো, যেমন ধর আমি তোমাকে বললাম, নাও এই আমার বর্তনী, ঠিক আছে, এই আমার বর্তনী, বুঝো, এই আমার বর্তনী। হ্যাঁ, এই বর্তনীর মধ্যে ইএমএফ কেমনে বের করবা বলো, আমার এই রোধ কি হিসাব করা লাগবে, এই রোধ কি হিসাব করা লাগবে, প্লাস এই বর্তনীর মানে যে ব্যাটারির ভিতর যে অভ্যন্তরীণ রোধ আছে সেটাকে হিসাব করা লাগবে। নাম দিলাম R1, নাম দিলাম R2, ব্যাটারির অভ্যন্তরীণ রোধের নাম দিলাম R। তার মানে আমি যখন ইএমএফ বের করব আমার হিসাবে আসবে R1, R2 অ্যান্ড R। যখন আমি টার্মিনাল ভোল্টেজ বের করব, টিভি বের করব, টার্মিনাল ভোল্টেজ এইটা আমার হিসাবে আসবে না। জাস্ট এই যে দুইটা প্রান্তের মধ্যে বিভব পার্থক্য, দুইটা প্রান্তের মধ্যে যখন বিভব পার্থক্য বের করতে বলবে ব্যাটারি আমার হিসাবের অটোমেটিক্যালি বাইরে চলে যাবে। টার্মিনাল ভোল্টেজ মানে কি, দুইটা প্রান্তের মধ্যে বিভব পার্থক্য, মানে সার্কিটের যে দুইটা প্রান্তকে আমরা পাবো ব্যাটারি খুললে যে দুইটা প্রান্ত তৈরি হবে সেটাই দুইটা প্রান্ত। যেমন ধরো আমি যদি ব্যাটারি খুলে নিই কি হবে বলো, দুইটা প্রান্ত তৈরি হবে না, একটা দুইটা, এটাই কি আমার সার্কিটের দুইটা প্রান্ত। এবং এই দুইটা প্রান্তের মধ্যে যে বিভব পার্থক্য তাকে আমরা কি বলি, এই সার্কিটের টার্মিনাল ভোল্টেজ। তাহলে টার্মিনাল ভোল্টেজ বের করার সময় কাকে হিসাবে আনবো, R1 এবং R2 কে। এই ছোট আর বা অভ্যন্তরীণ রোধ আমার হিসাবে আসবে না, এই ছোট আর বা অভ্যন্তরীণ রোধ আমার হিসাবে আসবে না। ঠিক আছে, বুঝি, ভালো, খুব ভালো। চলো এখন দেখবো ব্যাটারির ভোল্টেজ কি জিনিস, ব্যাটারির ভোল্টেজ কি। আচ্ছা, এই পর্যন্ত লেখা কি বুঝছো নাকি বলো তো আমাকে একটু, এই পর্যন্ত লেখা কি বুঝি নাকি বুঝি না? এই পর্যন্ত যেটুকু লিখেছি এটুকু আমরা বুঝি নাকি বুঝি না বলো তো? এই পর্যন্ত যতটুকু লিখেছি সেটাকে আমরা বুঝি নাকি বুঝি না বলো আমাকে একটু বলো, বুঝি নাকি বুঝি না বলো? আচ্ছা, এখন লিখছে বুঝছি। আচ্ছা, এখন আমরা কেমিস্ট্রি পড়বো। ঠিক আছে, এখন আমরা কি পড়বো, কেমিস্ট্রি পড়বো, কারণ ব্যাটারি কি বোঝার জন্য কেমিস্ট্রিতে আমার যাওয়াই লাগবে, এছাড়া সম্ভব না। ঠিক আছে, এখন আমরা কি পড়বো, কেমিস্ট্রি পড়বো। ভাইয়া একটা ম্যাথ দিছিলাম গ্রুপে, ওইটা করায়েন। কি ম্যাথ দিছিলা তুমি? আচ্ছা, আমি তো দেখি না। আচ্ছা যাও নেক্সট দিন তাহলে।
যেহেতু আজকে দেখি নাই, নেক্সট দিন দেখে এসে ওটা প্রথমে করাবো নি তোমার। আচ্ছা আমি পরের দিন হয়তো প্রথমে ওই ম্যাথ করাই দিব, ঠিক আছে? ওকে, খেয়াল করা হয়নি। আচ্ছা চলে এখন কেমিস্ট্রি পড়ি। আচ্ছা এই যে ব্যাটারিগুলো আমরা ইউজ করতেছি, এই ব্যাটারিগুলোর নাম কি? এই ব্যাটারিগুলোর নাম কি? এই যে ব্যাটারিগুলো এখানে আমরা ইউজ করছি, যে সেলগুলো ইউজ করছি, এগুলোর নাম কি বলো তো? এগুলোর নাম হলো তড়িৎ রাসায়নিক কোষ। কি কোষ? তড়িৎ রাসায়নিক কোষ। এই কোষগুলোর নাম কি? তড়িৎ রাসায়নিক কোষ। বুঝো নাম কি? তড়িৎ রাসায়নিক কোষ। আচ্ছা খুব ভালো। চলো এখন আমরা একটু কেমিস্ট্রি পড়ি, একটু তড়িৎ রাসায়নিক কোষ পড়ি, ঠিক আছে? কার কোনো সমস্যা আছে নাকি যে ফিজিক্স ক্লাসে একটু কেমিস্ট্রি পড়াচ্ছি, একটু পড়াই, হালকা একটু পড়াই, তোমার সেই চ্যাপ্টার 4 এর কনসেপ্টও ক্লিয়ার হয়ে যাবে। চলো চলো তড়িৎ রাসায়নিক কোষ দেখতে কেমন দেখো। এই 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 আমার কাছে দুইটা পাত্র আছে, ঠিক আছে? দুইটা পাত্র, তার মধ্যে থাকবে দুইটা তড়িৎদ্বার। কি থাকবে? দুইটা তড়িৎদ্বার, দুইটা তড়িৎদ্বার। আচ্ছা ভালো, এই যে দুইটা তড়িৎদ্বার থাকলো, ঠিক আছে? ভালো, এই তড়িৎদ্বারগুলোর এই পাত্রের মধ্যে কি থাকবে বলতো? তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ থাকবে। কি থাকবে? তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ থাকবে। আচ্ছা ভালো, খুব ভালো। ধরো আমি এখানে একটা নিয়েছি জিঙ্ক, একটা তড়িৎদ্বার নিয়েছি জিঙ্ক, একটা তড়িৎদ্বার নিয়েছি কপারের। আমি যে ধাতুর তড়িৎদ্বার নিব সেই ধাতুর একটা সল্ট বা লবণকেই এখানে দ্রবণ হিসেবে নিব। তাহলে ধরো নিলাম জিঙ্ক সালফেট, তুমি চাইলে জিঙ্ক ক্লোরাইড নিতে পারো, জিঙ্ক নাইট্রেট নিতে পারো, কোনো সমস্যা নেই, সল্ট হইলেই হইছে। এখানে কি ধাতু নিয়েছি তড়িৎদ্বার হিসেবে? কপার। তাহলে আমি কি করব? কপারের একটা সল্টকে এখানে দ্রবণ হিসেবে নিব। খুব সিম্পল, দুইটা পাত্র, দুইটা তড়িৎদ্বার, দুইটা ধাতব তড়িৎদ্বার, মানে দুইটা ধাতুর তৈরি তড়িৎদ্বার নেওয়া লাগবে। যে ধাতুকে তুমি তড়িৎদ্বার হিসেবে নিবা সেই ধাতুরই একটা সল্টকে তুমি দ্রবণ হিসেবে নিবা। যে ধাতুকে তুমি তড়িৎদ্বার হিসেবে নিবা সেই ধাতুরই একটা সল্টকে তুমি কি করবা? দ্রবণ হিসেবে নিবা, ঠিক আছে? আচ্ছা খুব ভালো। এখন দুইটাকে আপনি একটা তার দ্বারা কানেক্ট করবেন, দুইটাকে একটা তার দ্বারা কানেক্ট করবেন। আচ্ছা খুব ভালো। তড়িৎ রাসায়নিক কোষে কি হয়? রাসায়নিক শক্তি ব্যবহার করে তড়িৎ শক্তি উৎপন্ন করা হয়। রাসায়নিক শক্তি ব্যবহার করে কি করা হয়? তড়িৎ শক্তি উৎপন্ন করা হয়। আচ্ছা, রাসায়নিক শক্তি ব্যবহার করে তড়িৎ শক্তি উৎপন্ন করা হয়। এখন তড়িৎ শক্তি আদৌ উৎপন্ন হইল নাকি হইল না সেটা তো আপনার বোঝা লাগবে। মানে এখানে আপনি রাসায়নিক শক্তি ব্যবহার করতেছেন, খুব ভালো, বাট তড়িৎ শক্তি উৎপন্ন হচ্ছে নাকি হচ্ছে না সেটা আপনি কেমনে বুঝবেন? যদি এই তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে তার মানে তড়িৎ শক্তি উৎপন্ন হচ্ছে, যদি এই তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো না করে তার মানে তড়িৎ শক্তি উৎপন্ন হচ্ছে না। খুব সিম্পল, তার মানে সহজ কথা, এই তারের মধ্যে আমার কারেন্ট প্রবাহিত হচ্ছে নাকি হচ্ছে না সেটা আমার বের করা লাগবে। কেমনে ভাবতে পারি? অনেক সিস্টেম থাকতে পারে। আপনি এখানে একটা সিম্পলি গ্যালভানোমিটার লাগাই দেন, একটা গ্যালভানোমিটার লাগাই দেন। গ্যালভানোমিটার লাগালে কি হবে বলেন? যদি কারেন্ট যায় তাহলে এই গ্যালভানোমিটারের কাঁটা কি করবে? বিক্ষেপ দিবে। যদি এখান দিয়ে কারেন্ট যায় গ্যালভানোমিটারের কাঁটা কি করবে? বিক্ষেপ দিবে। এবং গ্যালভানোমিটারের কাঁটা যদি বিক্ষেপ দেয় আমরা বুঝবো এখান দিয়ে কারেন্ট গেছে, মানে কারেন্ট প্রবাহিত হয়েছে। আর যদি না দেয় তাহলে বুঝবো কারেন্ট এখান দিয়ে যায় নাই। সিম্পল। আপনি চাইলে এখানে একটা বাল্ব লাগাইতে পারেন, কারেন্ট গেলে বাল্ব জ্বলবে, কারেন্ট না গেলে বাল্ব জ্বলবে না। সো আপনি যে কোনো ভাবে করতে পারেন, এটা খুব সিম্পল, এর কঠিন কিছু না, ঠিক আছে? সো এই কোষটা কি করবে? রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করবে। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। এখন দুইটা তড়িৎদ্বার নিছেন, আপনি জানেন দুইটা তড়িৎদ্বারের একটা হবে অ্যানোড, একটা হবে ক্যাথোড। দুইটা তড়িৎদ্বারের একটা হবে অ্যানোড, একটা হবে ক্যাথোড। কে অ্যানোড হবে, কে ক্যাথোড হবে বোঝার উপায় কি শুনেন। আপনি যে কোষই নেন না কেন, অ্যানোডে সবসময় জারণ বিক্রিয়া হয়। অ্যানোডে কি হয়? সবসময় জারণ বিক্রিয়া হয়। আর আপনি যে কোষই নেন না কেন, ক্যাথোডে সবসময় কি হয়? বিজারণ বিক্রিয়া হয়। খুব ভালো মতো আপনি যে কোষই নেন না কেন, অ্যানোডে সবসময় কি হবে? জারণ বিক্রিয়া হবে। আর ক্যাথোডে সবসময় কি হবে? বিজারণ বিক্রিয়া হবে। জারণ বিক্রিয়া মানে কি? ইলেকট্রন ছাড়ন, মানে ইলেকট্রন ছেড়ে দেওয়া। আমার বিজারণ বিক্রিয়া মানে কি? ইলেকট্রন গ্রহণ। আচ্ছা ভালো। এখন ইলেকট্রন কে ছাড়বে এবং ইলেকট্রন কে গ্রহণ করবে? দেখো, ধাতুর সক্রিয়তার সিরিজের নাম শুনছো? ধাতুর সক্রিয়তার সিরিজ, সক্রিয়তার সিরিজ নাম শুনেছো? ধাতুর সক্রিয়তার সিরিজের ওই যে লিকে বা কানার ম্যাগাইভার এলম যেন ফিরে কে কে নীল সোনা পাবে হয় কুলাঙ্গার হাজি হাজি পেটাবে আমায়, নাম শুনেছো? শুনেছো না? ওই যে ধাতুর সক্রিয়তার সিরিজ দেখবে এরকম কিছু আছে, লিথিয়াম, পটাশিয়াম, লিকে বা কানার, বা কানার, কানার, ম্যাগাইভার এলএম যেন ফিরে কে কে নীল সোনা পাবে হায় কুলাঙ্গার হাজি আজি পেটাবে আমায়।
না, ওই যে পুরো ধাতুর সক্রিয়তার সিরিজ, এখান থেকে এইদিকে, এখান থেকে এইদিকে, এখান থেকে এইদিকে, এখান থেকে, মানে কেমিস্ট্রির পড়া আমি এমনি লিখে দিলাম, তাই না? তার মানে আমি যদি এই বরাবর আগাই, মানে যদি এই বরাবর আগাই কি হয়, ধাতুর সক্রিয়তা হ্রাস পায়। মানে এই যে লিথিয়াম হলো সবচেয়ে সক্রিয় ধাতু এবং গোল্ড যেটা, এটা হলো সবচেয়ে কম সক্রিয় ধাতু। আচ্ছা, ধাতুর সক্রিয়তা মানে কি? ধাতুর মধ্যে কি থাকে বলো? প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে। কি থাকে? প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে। বুঝো এগুলো, ধাতুর সক্রিয়তা মানে কি? ধাতুতে কি থাকে? প্রচুর মুক্ত ইলেকট্রন, প্রচুর এগুলো কেমিস্ট্রিতে আছে, হ্যাঁ, তার জন্য আমি এত ডিটেলসে লিখি নাই, সক্রিয়তা সিরিজ তোমরা পড়েছো। প্রচুর মুক্ত ইলেকট্রন, ধাতুতে কি থাকে? প্রচুর, বা 19 পড়ছো, প্রচুর মুক্ত ইলেকট্রন। এখন আমি বলতেছি একটা ধাতু সক্রিয়, তার মানে কি? দেখো, ধরো তোমার কলেজে একটা নিয়ম করছে যে গরমের সময় জ্যাকেট পরে যাওয়া লাগবে। তোমরা স্টুডেন্টরা এটাতে খুশি হবা না? মোটেও খুশি হবে না। তোমরা কি করবা? আন্দোলন করবা। আন্দোলন করা মানে কি? তোমরা কি হয়েছো? ওই নিয়মের যে নিয়মটা দিছে সেটার বিরুদ্ধে সোচ্চার হয়ে গেছো, মানে তোমরা সক্রিয় হয়ে গেছো। কোনো কিছু কখন সক্রিয় হয়? যখন সে তার নিজের অবস্থায় খুশি থাকে না। বুঝো, কখন কোনো কিছু সক্রিয় হয়? যখন সে তার নিজের অবস্থায় খুশি থাকে না। কেউ যদি তার নিজের অবস্থায় খুশি থাকে, সে কেন সক্রিয় হবে ভাই? সে তো স্টেবল হয়ে ওই অবস্থায় থাকবে। ধরো আমি আমার যে নিজের অবস্থা সেটা নিয়ে অনেক খুশি, তাহলে আমি কেন আমার অবস্থা চেঞ্জ করার জন্য সক্রিয় হব? আমি তো আমার নিজের অবস্থায় খুশি থাকবো ভাই, মানে কি থাকবো? স্টেবল থাকবো। কখন কেউ সক্রিয় হয়? যখন সে নিজের অবস্থায় খুশি না, যখন সে নিজের অবস্থা পরিবর্তন করতে চায়। তাহলে আমি যখন বলতেছি লিথিয়াম সক্রিয় ধাতু, কি বলতেছি? লিথিয়াম সক্রিয় ধাতু, তার মানে কি ও নিজের অবস্থায় খুশি না, ও কি করতে চায়? নিজের অবস্থা চেঞ্জ করতে চায়। কিভাবে চেঞ্জ করবে? দেখো তো, ধাতুতে কি থাকে? প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে, ঠিক আছে? সো ধাতু কি করে? ইলেকট্রন ত্যাগ করে দেয় এবং ত্যাগ করে একটা স্টেবল একটা অবস্থায় চলে আসে। তার মানে যে ধাতু যত বেশি সক্রিয়, সেই ধাতু নিজের অবস্থায় তত বেশি অখুশি। সে নিজের অবস্থায় থাকতে চায় না, সে কি করতে চায়? ইলেকট্রন ছেড়ে দিয়ে আয়ন আকারে স্টেবল হতে চায়। তার মানে লিথিয়াম থেকে লিথিয়াম আয়ন উৎপন্ন হবে, এইটা আনস্টেবল, মোটেও স্টেবল না। অ্যান্ড যে ইলেকট্রনটা ছেড়ে দেওয়ার পর লিথিয়াম আয়ন যেটা তৈরি হবে সেটা প্রচুর পরিমাণে স্টেবল, ঠিক আছে? তার মানে যে লিথিয়াম, যে আমরা বলতেছি লিথিয়াম সক্রিয়, তার মানে কি? লিথিয়াম নিজের অবস্থায় খুশি না, লিথিয়াম কি? আনস্টেবল। সে কি করবে? ইলেকট্রন ছেড়ে দিবে। ইলেকট্রন ছেড়ে দিয়ে কি উৎপন্ন করবে? লিথিয়াম আয়ন তৈরি করবে এবং এই অবস্থায় সে খুশি, দ্যাট মিনস সে স্টেবল। এবং যে তার নিজের অবস্থায় যত বেশি আনস্টেবল, সে তত বেশি সক্রিয়। তাহলে এই যে বলতেছি লিথিয়াম, পটাশিয়াম, বেরিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, এরা প্রচুর সক্রিয়। তার মানে কি? এরা নিজের অবস্থায় খুশি না, এরা আনস্টেবল। এরা কি করতে চায়? ইলেকট্রন ছাড়তে চায়। ইলেকট্রন ছাড়ার নাম জানো কি? জারণ বিক্রিয়া। তার মানে এরা জারিত হতে চায়। তার মানে সহজ কথায়, যে ধাতুর সক্রিয়তা যত বেশি, সে তার নিজের অবস্থায় তত বেশি অখুশি, আনস্টেবল, তার ইলেকট্রন ছাড়ার প্রবণতা তত বেশি, বা তার জারিত হওয়ার বা জারণ বিক্রিয়া ঘটানোর প্রবণতা তত বেশি। বুঝো, যে ধাতু যত বেশি সক্রিয়, সে তার নিজের অবস্থায় তত বেশি আনস্টেবল। তার স্টেবল হওয়ার জন্য কি করা লাগবে? ইলেকট্রন ছাড়া লাগবে। তার মানে তার ইলেকট্রন ছাড়ার ইচ্ছা তত বেশি। ইলেকট্রন ছাড়ার ইচ্ছা যত বেশি, জারিত হওয়ার ইচ্ছা বা জারণ বিক্রিয়া ঘটানোর ইচ্ছা কি? তত বেশি। বুঝছো? তার মানে যে ধাতু যত বেশি সক্রিয়, তার জারিত হওয়ার ইচ্ছা বা জারণ বিক্রিয়া ঘটানোর ইচ্ছা তত বেশি। সহজ কথা। আর যে ধাতু যত কম সক্রিয়, তার জারিত হওয়ার ইচ্ছা বা জারণ বিক্রিয়া ঘটানোর ইচ্ছা তত কম। একদম সিম্পল অ্যান্সার ভাই। তাহলে এখন একটা জিনিস চিন্তা করো, যার জারণ বিক্রিয়া ঘটানোর ইচ্ছা যত বেশি, দুজন আছে, দুজনের মধ্যে একজনের জারণ বিক্রিয়া ঘটানোর ইচ্ছা বেশি, একজনের জারণ বিক্রিয়া ঘটানোর ইচ্ছা কম। কে জারণ বিক্রিয়া ঘটাবে? যার ইচ্ছা বেশি সেই তো ঘটাবে ভাই। তাহলে এরকম তড়িৎ দ্বারা তোমার দুইটা ধাতু দেওয়া থাকবে, ঠিক আছে? এই দুটো ধাতুর মধ্যে একজনের কি থাকবে? সক্রিয়তা বেশি থাকবে। যে ধাতুর সক্রিয়তা বেশি, সে তার নিজের অবস্থা তত বেশি আনস্টেবল, সে কি করতে চায়? ইলেকট্রন ছাড়তে চায়, মানে সে জারণ বিক্রিয়া ঘটাতে চায় এবং সেই জারণ বিক্রিয়া ঘটাবে যার সক্রিয়তা বেশি। যার সক্রিয়তা বেশি সেই কি করবে? জারণ বিক্রিয়া ঘটাবে। এবং যে জারণ বিক্রিয়া ঘটাবে সেই কি? অ্যানোড, কারণ অ্যানোডে সবসময় জারণ বিক্রিয়া হয় এবং যেটা কম সক্রিয় সেটা হবে ক্যাথোড। খুব সিম্পল। তাহলে দেখো, জিঙ্ক এবং কপার, এই দুটোর মধ্যে কে সক্রিয়? এই আমার জিঙ্ক, আর ওই যে আমার কপার। জিঙ্ক অনেক বেশি সক্রিয়। তাহলে বলো, জিঙ্ক যদি বেশি সক্রিয় হয়, তাহলে জিঙ্কের কি? জারিত হওয়ার প্রবণতা বেশি। যার জারিত হওয়ার প্রবণতা বেশি সেই কি হবে? অ্যানোড। তাহলে জিঙ্ক হবে আমার অ্যানোড, জিঙ্ক কি হবে আমার? অ্যানোড। এবং কপার কি হবে আমার? ক্যাথোড। কপার কি হবে? ক্যাথোড। ঠিক আছে, ঠিক আছে। এ পর্যন্ত মুছে দিতে পারি? মুছে দিই, একটু মুছে দিই। লিখেছি সবাই? লিখেছি? ডান, নাইস নাইস। চলো, এখন অ্যানোডের রিয়াকশন কি হবে? দেখো, অ্যানোডে আমার রিয়াকশন কি হবে? অ্যানোড বিক্রিয়া,
দেখো আমার যে জিঙ্ক আছে, জিঙ্কের জারণ হবে মানে কি, জিঙ্ক দুটো ইলেকট্রন ছেড়ে দিবে, জিঙ্ক 2+ তৈরি করবে এবং দুইটা ইলেকট্রন তৈরি করবে। একই সাথে ক্যাথোডে কি হবে, ক্যাথোডে কি হবে, ওই দ্রবণে কপার 2+ আছে, এই কপার 2+ এই দ্রবণে দেখো কপার সালফেট না, তাহলে কপার সালফেট বিয়োজিত হয়ে কি অবস্থায় থাকে, কপার 2+, কপার 2+, কপার 2+, ঠিক আছে। এই কপার 2+ গুলো কোথায় যাবে বলো তো, এই ক্যাথোডে যাবে। ক্যাথোডে গিয়ে কি করবে বলো, দুইটা করে ইলেকট্রন গ্রহণ করবে এবং গ্রহণ করে কপার ধাতু তৈরি করবে, যে ধাতুর প্রলেপ এখানে পড়ে, তোমরা এটুকু জানো, ঠিক আছে। সো এই হলো মোটামুটি আমার যে তড়িৎ রাসায়নিক কোষ, সেই তড়িৎ রাসায়নিক কোষের নর্মাল মেকানিজম। এবং আচ্ছা এখনো শেষ হয় নাই, একটু খেয়াল করো, জিঙ্ক কি করতেছে জানো, জিঙ্ক 2+ উৎপন্ন করতেছে, সেই জিঙ্ক 2+ কোথায় চলে আসবে, দ্রবণে চলে আসবে। সেই জিঙ্ক 2+ কি করবে, এই যে দ্রবণে চলে আসবে, আর কিছু না। জিঙ্ক 2+ কি করবে, যেখান থেকে খুলে খুলে দ্রবণে চলে আসবে। পরিবর্তে কি হচ্ছে, এখানে ইলেকট্রন তৈরি হচ্ছে, তার মানে এখানে মাইনাস 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 তৈরি হবে। তার মানে তড়িৎ রাসায়নিক যে কোষটা, সেটা অ্যানোড কেমন, ঋণাত্মক। অ্যানোড কেমন ভাইয়া, ঋণাত্মক, ঋণাত্মক চার্জওয়ালা, ঠিক আছে। অ্যানোড কেমন, ঋণাত্মক, ওকে। আচ্ছা আর ক্যাথোডে দেখো কি হবে, যেহেতু আমার এখান থেকে কপার 2+ যাচ্ছে, দেখো যেহেতু এগুলো ধাতু, ধাতুতে যেন কি থাকে, প্রচুর মুক্ত ইলেকট্রন, তার মানে এখানে মুক্ত ইলেকট্রন ছিল। কপার 2+ কি করছে, এক একটা কপার 2+ গিয়ে দুইটা করে মুক্ত ইলেকট্রন গ্রহণ করছে। যদি মুক্ত ইলেকট্রন কপার 2+ গ্রহণ করে, তাহলে কি এখানে ইলেকট্রনের ঘাটতি দেখা দিবে না। ধরো এখানে আমার প্লাস মাইনাস ব্যালেন্সড আছে, কথার কথা প্লাস মাইনাস আমার ব্যালেন্সড আছে, প্লাস মাইনাস তো এখানে ব্যালেন্সডই আছে, মুক্ত ইলেকট্রন আছে, দ্যাট ডাজন্ট মিন ইলেকট্রন সংখ্যা বেশি, এরকম কিন্তু না। ইলেকট্রন মুক্ত হয়ে বাইরে দিয়ে ঘোরাঘুরি করতেছে, ইলেকট্রন সংখ্যা কিন্তু বেশি না, প্লাস মাইনাস এখানে ব্যালেন্সডই আছে, ঠিক আছে। জাস্ট তাহলে আদারওয়াইজ যদি এখানে বেশি হইতো, আমি এখানে কপার লিখতাম, আমি তো কপার আয়ন লিখতাম। দেখো এখানে ধাতুর মধ্যে মুক্ত ইলেকট্রন বেশি, ঠিক আছে, মানে বেশি না, মুক্ত ইলেকট্রন ঘোরাঘুরি করে, মানে সেগুলো মুক্ত হয়ে বের হয়ে আসছে, তার মানে তো এই না, সংখ্যা বেশি। ধরো 10টা ছেলে আছে, 10টা কি আছে, মেয়ে আছে, ঠিক আছে। এখন ধরো 10টা ছেলে কি করে, বাইরে দিয়ে ঘোরাঘুরি করে, ঠিক আছে। তারা বাইরে ঘোরাঘুরি করে, তার মানে তো এই না, ছেলের সংখ্যা বেশি, ঠিক আছে। এমন তো না, তারা বাইরে ঘোরাঘুরি করে, বাট সংখ্যা কি সমান। একইভাবে এখানেও এমন না যে প্লাস মাইনাসের সংখ্যা বেশি, মানে প্রোটন ইলেকট্রনের সংখ্যা কম বেশি, এরকম কিছু না। একটা করে ইলেকট্রন বের হয়ে আসছে বাইরে, বা দুইটা করে ইলেকট্রন বাইরে মুক্ত হয়ে আসছে, সংখ্যা সমানই আছে, ঠিক আছে। তা আদারওয়াইজ কিন্তু আমি এখানে উপরে চার্জ দিতাম, উপরে প্লাস মাইনাস কিছু একটা দিতাম। চলো এখন কপার 2+ যাবে, যেহেতু এখানে মুক্ত ইলেকট্রন আছে, সেই মুক্ত ইলেকট্রনকে গ্রহণ করবে। যদি এখান থেকে সে মুক্ত ইলেকট্রন গ্রহণ করে, তার মানে এখানে মাইনাসের ঘাটতি দেখা দিবে, প্লাসের প্রাচুর্য দেখা দিবে, তাহলে কি হবে, এখানে প্লাস চার্জ তৈরি হবে। কেন, কারণ কপার 2+ গিয়ে কি করতেছে, এখানকার মুক্ত ইলেকট্রনকে নিয়ে নিচ্ছে, ঠিক আছে। সো আমার যে এই কোষটা কি বলে, এই যে তড়িৎ রাসায়নিক কোষটা, তড়িৎ রাসায়নিক কোষের যে ক্যাথোড হয়, ক্যাথোড কি হয়, ধনাত্মক হয়। ক্যাথোড কি হয় ভাইয়া, ধনাত্মক হয়। ক্যাথোড কি হয়, ধনাত্মক হয়, ঠিক আছে। এবং অ্যানোডে সবসময় জারণ বিক্রিয়া ঘটে, ক্যাথোডে সবসময় কি ঘটে, বিজারণ বিক্রিয়া ঘটে, অলওয়েজ। এটা সব কোষের ক্ষেত্রেই সত্যি, বাট ধনাত্মক ঋণাত্মক কিন্তু সব কোষে একরকম হবে না। তড়িৎ রাসায়নিক কোষের ক্ষেত্রে অ্যানোড হবে ঋণাত্মক এবং ক্যাথোড হবে ধনাত্মক, তড়িৎ বিশ্লেষ্যতে কিন্তু উল্টা, ঠিক আছে। বাট অ্যানোডে সবসময় জারণ, ক্যাথোডে সবসময় বিজারণ। আচ্ছা ভালো, এখন দেখো এখানে প্লাস তৈরি হয়েছে, এই যে এখানে কি হয়েছে, প্লাস তৈরি হয়েছে, রাইট। ক্যাথোডে আমার কি হয়েছে, প্লাস তৈরি হয়েছে। অ্যানোডে আমার কি হয়েছে, মাইনাস তৈরি হয়েছে। প্লাস মানে কি, হাই ভোল্টেজ, মাইনাস মানে কি, লো ভোল্টেজ। তখন কি হবে, এই যে ইলেকট্রনগুলা লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজে যাওয়া শুরু করবে, ইলেকট্রনগুলা লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজে যাওয়া শুরু করবে। যখনই ইলেকট্রন লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজে যাবে, তার উল্টা দিকে কি হবে, কারেন্ট প্রবাহ তৈরি হবে, এবং যখনই কারেন্ট প্রবাহ তৈরি হবে, গ্যালভানোমিটারে কাটা দিবে বিক্ষেপ। ঠিক এইভাবেই তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে কি হয়, কারেন্ট তৈরি হয়, ঠিক আছে। তাহলে আমার ইলেকট্রন কোন দিক যাবে, ইলেকট্রন যাবে আমার অ্যানোড থেকে ক্যাথোড, ঠিক আছে। যেটা কিন্তু কেমিস্ট্রিতে মাঝে মাঝে আসে রে, তোরা কিন্তু উল্টা দিয়ে আসবি, ঠিক আছে। তোরা ইলেকট্রনেরটা কোনোদিন জিজ্ঞাসা করবে না, তোকে জিজ্ঞেস করবে হলো কারেন্টেরটা, ঠিক আছে। কোনটা জিজ্ঞেস করবে, কারেন্টেরটা, কারণ কারেন্টেরটা উল্টা। কারেন্ট যাবে কই থেকে কই, কারেন্ট যাবে ক্যাথোড থেকে অ্যানোড, ক্যাথোড থেকে অ্যানোড, ঠিক আছে। চলো বুঝছো নাকি, বুঝছো নাকি। ঠিক এইভাবেই কি হয়, তড়িৎ যে রাসায়নিক কোষ আছে আমাদের, এটার মধ্যে কি হয়, কারেন্ট ফ্লো করে বা কারেন্ট প্রবাহিত হয়, ঠিক আছে। কেমিস্ট্রিতে ডিটেলস পড়াবো, যখন পড়াবো, যারা ব্রেকিং ব্যাচে আসো সমস্যা নাই, বাট আপাতত এইটুকু বেসিক জেনে রাখো যে কোষের মধ্যে আসলে কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। এইটুকু বেসিক আমাদের জানা লাগবে। চলেন, বুঝতে পারছেন নাকি কোষের মধ্যে কেমনে করে কারেন্ট প্রবাহিত হয়, কোষের মধ্যে দিয়ে। কারণ এমন তো না যে কারেন্ট এসে থেমে যাবে, এরকম তো না যে কারেন্ট এসে আমার থেমে যাবে, যে পুরো সার্কিটে প্রবাহিত হচ্ছে কোষের মধ্যে থেমে যাবে, এমন না। কোষের মধ্যে দিয়েও কারেন্ট পাস করবে, এবং ঠিক এইভাবেই কারেন্ট কোষের মধ্যে দিয়ে পাস করে। চলেন, বুঝছেন নাকি? আচ্ছা রিদম বলতে বুঝছি ভাইয়া, নাইস। বাকিদের কি অবস্থা?
বাকিরা বাকিরা কি আমরা বুঝতে পারি নাকি বুঝতে পারি না? বাকিদের কি অবস্থা? বাকিরা কি আমরা বুঝতে পারি নাকি বুঝতে পারি না? চলো আমাকে একটু বলো, বলো একটু আমাকে। বলো বলো, বাকিরা বাকিরা কি বুঝতে পারতেছি নাকি বুঝতে পারতেছি না? কোনটা? এই যে কেউ কিচ্ছু বলে না, বাচ্চা পোলা পান্ডা কেউ কিছু বলে না। আচ্ছা, কতক্ষণ চলবে এটা? কি কতক্ষণ চলবে? বুঝি নাই, কি কতক্ষণ চলবে? ও আচ্ছা, এই কোর্স কতক্ষণ চলবে? আচ্ছা, সল্ট ব্রিজ যদি না দাও তাহলে খুব বেশিক্ষণ না, সল্ট ব্রিজ দিলে অনেকক্ষণ মোটামুটি, তাও তো একটা লংজিভিটি আছে, লাইক এটা ক্ষয় হইতে থাকবে, ক্ষয় হইতে হইতে এটা শেষ হয়ে গেলে তো শেষ। সহজ কথা, এখানে যদি অ্যানোড শেষ হয়ে যায় তাহলে তো শেষ, ঠিক আছে? বাট তুমি যদি সল্ট ব্রিজ না দাও আরো আগেই শেষ হবে, ঠিক আছে? কেন শেষ হবে? দেখো, এখানে প্লাস আসতে থাকবে আসতে থাকবে আসতে থাকবে। এখন দ্রবণের মধ্যে যদি প্রচুর পরিমাণে প্লাস হয়ে যায়, যখন নতুন করে কোনো প্লাস আয়ন আসার চেষ্টা করবে, ও কি নিতে যাবে? ও তো বিকর্ষণ করে আবার ওইদিকে ঠেলা দিবে, বুঝো? ধরো এখানে আমার প্রচুর পরিমাণে প্লাস আছে, একটা পাত্রের মধ্যে আমার প্রচুর 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 প্লাস, প্রচুর প্রচুর প্লাস, ঠিক আছে? নতুন করে আরেকটা প্লাস এখানে আসতে চায়, কি করবে? উল্টা দিকে রিপালস করবে না, ঠিক আছে? তো যদি এখানে এমন হয় যে প্রচুর পরিমাণে প্লাসের পরিমাণ বেড়ে যায়, তখন এই কোষ চলা বন্ধ করে দেবে। এর জন্য আমরা কি করি? এখানে সল্ট ব্রিজ ব্যবহার করি। কি করি? সল্ট ব্রিজ। কেন? দুই পাশে প্লাস মাইনাস ব্যালেন্স করার জন্য। কেন? দুই পাশে প্লাস মাইনাস ব্যালেন্স করার জন্য, ঠিক আছে? এবং যদি তুমি সল্ট ব্রিজ ব্যবহার করো তাহলে পারফেক্টলি প্লাস মাইনাস ব্যালেন্সে থাকবে, এবং যতক্ষণ পর্যন্ত অ্যানোড আছে ততক্ষণ পর্যন্ত কোষ আমাদের চলতে থাকবে, ঠিক আছে? হয়েছে? কোনো সমস্যা নাই? আচ্ছা, ভালো। এখন প্রশ্ন হলো, ভাইয়া ওই যে আমরা যে লিখি কোষের বিভব, এটা মানে কি? 10 ভোল্টের ব্যাটারি, 20 ভোল্টের ব্যাটারির মানে কি? আসলে এটার মিনিং আছে। 10 ভোল্টের ব্যাটারি তুমি কেন লিখো? 5 ভোল্টের ব্যাটারি তুমি কেন লিখো? এটা মানে কি? মানে আছে, চলো লেখো। দেখো, লেখো তড়িৎদ্বার বিভব, তড়িৎদ্বার বিভব। ওকে, আচ্ছা, তড়িৎদ্বার বিভব কি জিনিস? দেখো, আমি প্রথমে এইটা আঁকতেছি, খালি এইটা আঁকতেছি, ঠিক আছে? অ্যানোডেরটা আঁকতেছি, দেখো শুধুমাত্র অ্যানোডেরটা আঁকতেছি, খেয়াল করিও। ওকে, এই আমার অ্যানোড। আচ্ছা, এটা ছিল আমার জিঙ্ক, রাইট? আচ্ছা, এখানে ছিল আমার এই দ্রবণ। আচ্ছা, জিঙ্ক থেকে যেন কি হচ্ছিল? জিঙ্ক 2+ উৎপন্ন হচ্ছিল এবং দুইটা করে ইলেকট্রন এখানে আমার থেকে যাচ্ছিল। ভালো, তাহলে আমার এখানে কিছু ইলেকট্রন থেকে যাচ্ছে, এবং দ্রবণের মধ্যে আমার কে যাচ্ছে বলো তো? জিঙ্ক 2+। কে যাচ্ছে? জিঙ্ক 2+, জিঙ্ক 2+, জিঙ্ক 2+। আচ্ছা, এখন একটু দ্রবণ এবং তড়িৎদ্বারের দিকে তাকাও। বলো, এই তড়িৎদ্বারটা কি চার্জ ধর্মী? নেগেটিভ। দ্রবণটা কি চার্জ ধর্মী? পজিটিভ। বুঝো, দ্রবণটা পজিটিভ চার্জ ধর্মী এবং তড়িৎদ্বারটা কি কেমন চার্জ ধর্মী? নেগেটিভ চার্জ ধর্মী। কেমন চার্জ ধর্মী? নেগেটিভ চার্জ ধর্মী, ঠিক আছে? খুব ভালো। এখন যদি একটা সাইডে আমার প্লাস থাকে মানে হাই ভোল্টেজ, আর একটা সাইডে আমার মাইনাস থাকতেছে মানে লো ভোল্টেজ, মানে এই দুইজনের মধ্যে, দ্রবণ এবং তড়িৎদ্বারের মধ্যে এই যে এই জায়গাটা, ঠিক আছে, মাঝামাঝি যে এই যে টাচ করে আছে এই জায়গাগুলো, ঠিক আছে, এদের মধ্যে কি আছে বলো তো? একটা বিভব পার্থক্য আছে না ভাই? কি আছে? একটা বিভব পার্থক্য আছে। কেন বিভব পার্থক্য আছে তুমি একটু চিন্তা করো না, নর্মালি চিন্তা করো। একটা জায়গায় প্লাস চার্জ আছে মানে হাই ভোল্টেজ আছে, একটা জায়গায় মাইনাস চার্জ আছে মানে লো ভোল্টেজ আছে। দুটো ভোল্টেজ যদি ডিফারেন্ট হয় তাহলে দুইজনের মধ্যে একটা ডিফারেন্স তো থাকবেই। দুটো ভোল্টেজ যদি ডিফারেন্ট হয়, দুইটা ভোল্টেজের মধ্যে একটা ডিফারেন্স থাকবে না? থাকবে, মাস্ট। এটাই কি বিভব পার্থক্য? এটাই কি বিভব পার্থক্য? আছে বিভব পার্থক্য কেন হয়েছে? এই তড়িৎদ্বার থেকে জিঙ্ক 2+ এখানে চলে আসছে এবং এখানে ইলেকট্রন রেখে আসছে, তার জন্যই তো। এইটা কেন হইলো? জিঙ্কের জারণ হয়েছে তার জন্য, রাইট? তাহলে এই যে বিভবটা বা বিভব পার্থক্যটা তৈরি হয়েছে, এটা কেন তৈরি হয়েছে? জিঙ্কের জারণের জন্য, রাইট? তাই এটাকে বলা হয় তড়িৎদ্বারের জারণ বিভব। কি বলা হয়? তড়িৎদ্বারের জারণ বিভব। তড়িৎদ্বারের জারণ বিভব। এখন আমাকে একটা কথা বলেন, যে তড়িৎদ্বার যত বেশি জারিত হবে তত বেশি কি করবে বলেন তো? পজিটিভ আয়ন এবং ইলেকট্রন তৈরি করবে, এবং যত বেশি পজিটিভ আয়ন এখানে আসবে, যত বেশি ইলেকট্রন এখানে আসবে, তত কি হবে? তত বিভব পার্থক্য তৈরি হবে বা বিভবের মান তত বেশি হবে। তার মানে বিভবের মান যত বেশি, মানে বিভবের, ধরো আমি তোমাকে দুটা জিনিস বললাম যে একটার বিভব 1.5 ভোল্ট, একটার বিভব 1.2 ভোল্ট। তুমি আমাকে বলো কোনটা বেশি জারিত হয়েছে? তোমার কি মনে হয় কোনটা বেশি জারিত হয়েছে? হ্যাঁ, বেশি বিভব পার্থক্য তৈরি করার জন্য এখানে আমার বেশি প্লাস দরকার, এখানে আমার বেশি মাইনাস দরকার।
রাইট? তাহলে যেখানে বেশি বিভব পার্থক্য আছে তার মানে সেখানে দ্রবণের মধ্যে কি আছে, বেশি প্লাস আছে, তড়িৎদ্বারে কি আছে, বেশি মাইনাস আছে। কেয়ারফুল, আমি কিন্তু শুধুমাত্র জারণ বিভব দিয়ে কথা বলতেছি। বিজারণ বিভবে কিন্তু দ্রবণে মাইনাস, ক্যাথোডে মানে আমার তড়িৎদ্বারে প্লাস চলে যাবে, ঠিক আছে? এখানে বলতেছি শুধুমাত্র কি নিয়ে, জারণ বিভব নিয়ে। ওকে, আচ্ছা তাহলে দেখো দুইটার মান, একটা দেওয়া আছে 1.5, একটা দেওয়া আছে 1.2। যেটার মান বেশি, এই বেশি পার্থক্য তৈরি করার জন্য কি লাগবে, এখানে বেশি প্লাস লাগবে, এখানে বেশি মাইনাস, এখানে বেশি প্লাস লাগবে, এখানে কি লাগবে, বেশি মাইনাস লাগবে, ঠিক আছে? তাহলে যেখানে বেশি বিভব পার্থক্য আছে, যে তড়িৎদ্বারে বিভব পার্থক্য বেশি, মানে জারণ বিভব বা বিভব পার্থক্য কি বেশি, সেখানে অবশ্যই দ্রবণের মধ্যে পজিটিভ বেশি এবং তড়িৎদ্বারে নেগেটিভ বেশি। কখন দ্রবণে পজিটিভ বেশি হবে, যখন বেশি পরিমাণে জারণ হবে। তার মানে এই কেসটাতে কি বলতো, জারণ বেশি হয়েছে। কি হয়েছে, জারণ বেশি হয়েছে। তার মানে আমরা জারণ বিভব দেখেই বলে দিতে পারি কে বেশি জারিত হয়েছে বা কার জারিত হওয়ার ইচ্ছা বেশি। বুঝো, খুব ভালো মতো বুঝো কথাগুলা। যার জারণ বিভব যত বেশি, যার জারণ বিভব যত বেশি, তার জারিত হওয়ার প্রবণতা তত বেশি। জারিত হওয়ার প্রবণতা তত বেশি। যার জারিত হওয়ার প্রবণতা যত বেশি, সেই আমাদের কি হবে, জারিত হবে এবং সেই হবে আমাদের অ্যানোড। ঠিক আছে? কেমিস্ট্রিতে যখন পড়বা দেখবা যে দুইটার জারণ বিভব দিয়ে দিবে, ঠিক আছে? দিয়া বলবে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড। কি করবা, সিম্পলি দেখবা যার জারণ বিভব বেশি তার কি জারিত হওয়ার ইচ্ছাও বেশি। যার জারিত হওয়ার ইচ্ছা বেশি সেই কি হবে, আমাদের অ্যানোড হবে। খুবই সিম্পল, ঠিক আছে? একইভাবে, আচ্ছা এটা গেল আমার অ্যানোডের জন্য, ঠিক আছে? অ্যানোড নিয়ে তো কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এটা কি জারণ বিভব, ঠিক আছে? জারণ বিভব কার জন্য, অ্যানোডের জন্য। ও ক্যাথোডের জন্য জারণ বিভব থাকে, ক্যাথোডের জন্য জারণ বিভব থাকে। জারণ বিভব অ্যানোডের জন্য ক্যাথোডের জন্য ব্যাখ্যা করা যায়, বাট অ্যাকচুয়ালি জারণটা হয় অ্যানোডে, তার জন্য অ্যানোড দিয়ে বুঝাইছি, ঠিক আছে? ওকে, নাইস। চল ক্যাথোড, মানে আমরা এখন একটু বিজারণ বিভবটা পড়ি। ক্যাথোডটা দেখি, একটু বিজারণ বিভবটা পড়ি। দেখেন ক্যাথোডটা একটু আমরা দেখি এবং একটু বিজারণ বিভবটা পড়ি। আচ্ছা, নাইস। চলো খেয়াল করো বিজারণ বিভব। ধরো এই আমার পাত্র আছে, কি আছে, এই আমার পাত্র আছে, পাত্রের মধ্যে আমার ওই যে দ্রবণ আছে এবং এখানে কি আছে, আমার তড়িৎদ্বার আছে। আচ্ছা, তড়িৎদ্বারটা যেন কি নিয়েছিলাম ভাইয়া, কপার। আচ্ছা, তো দ্রবণ থেকে যেন কি হয় ভাইয়া বলো তো আমাকে, কপার 2+ চলে আসে, রাইট? কি হয়, কপার 2+ চলে আসে। কপার 2+ কি করে, দ্রবণ থেকে চলে আসে, কোথায় চলে আসে, তড়িৎদ্বারে চলে আসে। তড়িৎদ্বারে এসে কি করে বলতো, তড়িৎদ্বারের মধ্যে এক্সট্রা না, মানে যে মুক্ত ইলেকট্রনগুলো ছিল সেগুলোকে গ্রহণ করে, ঠিক আছে? মুক্ত ইলেকট্রনগুলোকে গ্রহণ করে তারা নিজেরা ধাতুতে পরিণত হয়। এটাই তো হয় নাকি, কপার 2+ আসে, এসে ইলেকট্রন গ্রহণ করে, করে কপার তৈরি করে। মানে আমার কপার 2+ আমার তড়িৎদ্বারে আসে, এসে ওই যে তড়িৎদ্বারে যে মুক্ত ইলেকট্রন সেটাকে গ্রহণ করে নিজে ধাতুতে পরিণত হয়। তাহলে এখান থেকে যদি মুক্ত ইলেকট্রন গৃহীত হয়, সে নিজে কি হবে বলতো, তার মধ্যে কি হবে, একটা ইলেকট্রনের ঘাটতি তৈরি হবে এবং ইলেকট্রনের ঘাটতিকে আমরা কি বলি, প্লাস 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 প্লাস। ঠিক আছে? তাহলে আমরা কথা বলেন, এই যে আমার ক্যাথোড যেটা, এখানে কি হবে, তড়িৎদ্বারের মধ্যে প্লাস তৈরি হবে। ভাইয়া দ্রবণে কেমনে মাইনাস হবে? দেখো দ্রবণের মধ্যে কপার 2+ ছিল এবং সালফেট আয়ন ছিল, ব্যালেন্সে ছিল, তাই না? কপার 2+ ছিল এবং সালফেট আয়ন ছিল, ব্যালেন্সে ছিল, যে কয়টা কপার 2+ সেই কয়টা সালফেট। এখন যদি এখান থেকে কপার 2+ চলে যায়, সালফেট আয়নের কি হবে, আধিক্য দেখা দিবে। সালফেট আয়নের চার্জ কি, নেগেটিভ। যদি নেগেটিভ চার্জের আধিক্য দেখা দেয়, দ্রবণের মানে ধর্ম কি হবে, দ্রবণ কোন চার্জ ধর্মী হবে, নেগেটিভ হবে। তাহলে দ্রবণে কি হবে, নেগেটিভ চার্জ তৈরি হবে। কি হবে, নেগেটিভ চার্জ তৈরি হবে। বুঝছো? তাহলে মানে নেগেটিভ চার্জ আধিক্য দেখা যাবে, নতুন করে তৈরি হবে না, আধিক্য দেখা যাবে। ঠিক আছে? তাহলে দেখেন এবার আমার তড়িৎদ্বারের মধ্যে প্লাস, আমার দ্রবণের মধ্যে মাইনাস। প্লাস মানে কি, হাই ভোল্টেজ, মাইনাস মানে কি, লো ভোল্টেজ। দুজনের মধ্যে কি তৈরি হবে, বিভব পার্থক্য। এই যে বিভব পার্থক্যটা কার জন্য তৈরি হয়েছে, কার জন্য তৈরি হয়েছে, দ্রবণে মাইনাস গেছে তাই, আমার ক্যাথোডের মধ্যে প্লাস আছে তাই। এটা কেন হইলো, এই যে আমার ক্যাথোডে বিজারণ ঘটার জন্য। তাহলে এই যে বিভবটা বা বিভব পার্থক্যটা কি বলবো, বিজারণ বিভব। কি বলবো, বিজারণ বিভব। ঠিক আছে? খুবই সিম্পল। এবং যার বিজারণ বিভব যত বেশি, তার জারিত হওয়ার বা বিজারিত হওয়ার প্রবণতা তত বেশি। বিজারণ বিভব যত বেশি, বিভব যত বেশি, বিজারিত হওয়ার প্রবণতা তত বেশি। বিজারিত হওয়ার প্রবণতা তত বেশি। খুবই সিম্পল। যার বিজারণ বিভব যত বেশি, তার বিজারিত হওয়ার প্রবণতা তত বেশি। যার বিজারিত হওয়ার প্রবণতা যত বেশি, সেই কি হবে, আমাদের ক্যাথোড হবে।
সেই কি হবে আমাদের ক্যাথোড। ঠিক আছে, ওকে। তাহলে এই ছিল আমাদের কি ভাইয়া, জারণ বিভব এবং বিজারণ বিভব। কি ছিল? জারণ বিভব এবং বিজারণ বিভব, যেগুলো হয় হলো তড়িৎদ্বারের মধ্যে। কিসের মধ্যে হয়? তড়িৎদ্বার। মানে আমরা যে তড়িৎদ্বারগুলো ব্যবহার করি কোষের মধ্যে, সেগুলোর যে বিভব, সেগুলোকে আমরা কি বলি? একটা জারণ বিভব, একটা বিজারণ। কারণ একটার মধ্যে জারণ ঘটে, একটার মধ্যে কি ঘটে? বিজারণ ঘটে। খুব ভালো, এটা তো গেল জারণ বিভব আর বিজারণ বিভব। আমরা কি চাচ্ছি? কোষ বিভব। ও যে লিখি 20 ভোল্ট, 5 ভোল্ট, 10 ভোল্ট, ওগুলো আসলে কি? এখান থেকে ওগুলো আসছে। দেখো কেমন আসছে, বুঝো একটু ভালো মতো। হ্যাঁ, একদম লাস্টের দিকে চলে আসছি, একটু বুঝলেই হয়ে যায়। ঠিক আছে, একটু ভালো মতো। ওকে, আচ্ছা দেখেন, শুনেন, একটু ভালো মতো শুনি। দেখেন, আমি আপনাকে বললাম, ধরেন কথার কথা, আমি এখানে ছোট্ট করে কোষটা রাখতেছি, ওই কোষটাই ছোট্ট করে এখানে রাখতেছি। ওকে, কারণ ওইটা অনেক দাগাদাগি হয়ে গেছে, আর দাগাইতে মন চাইতেছে না। দেখো, খেয়াল করিও, এখানে একটা গ্যালভানোমিটার আছে। আচ্ছা, নাইস। আমাকে কি বলেছে? আমাকে বলেছে এই যে এইটার হ্যাঁ, এইটার জারণ বিভব 0.5 ভোল্ট, এবং বলছে এই তড়িৎদ্বারের বিজারণ বিভব কি? বিজারণ বিভব ধরো তোমার 0.7 ভোল্ট। বুঝো, আমাকে বলছে এই যে এই তড়িৎদ্বারটা, এটা হলো আমার অ্যানোড, এটা কি আমার অ্যানোড, এটা কি আমার ক্যাথোড। আমাকে বলেছে যে অ্যানোড আছে তার জারণ বিভব 0.5 ভোল্ট, এবং যে ক্যাথোড আছে তার বিজারণ বিভব 0.7 ভোল্ট। অ্যানোডের 0.5, ক্যাথোডের 0.7। ঠিক আছে, আমাকে বলছে কোষ বিভব বের করো, বা সেল ভোল্টেজ। কি বলছে? সেল ভোল্টেজ কত? বুঝেন সেল ভোল্টেজ মানে কি? এই যে ক্যাথোডের মধ্যে কি হচ্ছে ভাইয়া? প্লাস তৈরি হচ্ছে, রাইট? অ্যানোডের মধ্যে কি হচ্ছে? মাইনাস তৈরি হচ্ছে। এই দুজনের মধ্যে যে বিভব পার্থক্য, এই দুজনের মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স, সেটাই হলো আমার সেল ভোল্টেজ। এই পাশে কি হচ্ছে? প্লাস। ক্যাথোডের মধ্যে কি হচ্ছে? প্লাস। অ্যানোডে কি তৈরি হচ্ছে? মাইনাস। এই দুজনের মধ্যে যে বিভব পার্থক্যটা, সেটাকে কি বলবো? আমার এই ব্যাটারির ভোল্টেজ ডিফারেন্স, বা এই ব্যাটারির যে বিভব, সেটা ওই যে 20 ভোল্ট 10 ভোল্ট, এইটাই সেইটা। ক্যাথোডের যে বিভব, ক্যাথোডের মধ্যে প্লাস মানে হাই ভোল্টেজ, অ্যানোডে মাইনাস মানে লো ভোল্টেজ। এই দুইটা তড়িৎদ্বারের মধ্যে যে বিভব পার্থক্য, সেটাকে কি বলবো আমরা? এই যে আমার ইয়াটা আছে, এই কোষটা, তার ভোল্টেজ ডিফারেন্স। ঠিক আছে, বা কোষের বিভব বা কোষ বিভব। আচ্ছা, এটা কেমনে বের হয় খেয়াল করেন। আমার জন্য কি বলছে? বিজারণ বিভব 0.7, জারণ বিভব 0.5। খুব ভালো। আমার বিজারণ বিভব মানে কি বলেন তো? দেখেন, এখানে আমার কি ছিল? ক্যাথোডে প্লাস, দ্রবণে মাইনাস। ক্যাথোডে প্লাস, দ্রবণে মাইনাস। তার মানে ক্যাথোডটা আমার হাই ভোল্টেজ এবং দ্রবণটা আমার লো ভোল্টেজ। ধরেন ক্যাথোডের ভোল্টেজ, ধরেন ক্যাথোডের ভোল্টেজ আমার ভি। কত? ভি। কত ধরলাম ক্যাথোডের ভোল্টেজ? আচ্ছা, ভি প্রাইম। কত ধরলাম? ভি প্রাইম। ভালো। আমাকে বলছে বিজারণ বিভব 0.7, তার মানে ক্যাথোড এবং এই দ্রবণের বিভব পার্থক্য 0.7। এটাই তো বিজারণ বিভব। ক্যাথোড এবং দ্রবণের বিভব পার্থক্য কত? 0.7। আচ্ছা, দ্রবণটা যেন কি? নেগেটিভ। সালফেট আয়নের আধিক্য মানে নেগেটিভ। ঠিক আছে, তার মানে দ্রবণের ভোল্টেজটা কি? লো ভোল্টেজ। কার চেয়ে? এই ক্যাথোডের চেয়ে। তার মানে ক্যাথোডের ভোল্টেজ যদি ভি প্রাইম হয়, তার চেয়ে 0.7 ভোল্ট কম হবে আমার দ্রবণের ভোল্টেজ। কেন? কারণ আমাকে বলে দিয়েছে ক্যাথোড এবং দ্রবণের মধ্যে বিভব পার্থক্য 0.7। এটা হাই, দ্রবণটা আমার লো। তাহলে দ্রবণের বিভব কত হবে বলো তো? ভি প্রাইম মাইনাস 0.7 ভোল্ট। ভি প্রাইম মাইনাস 0.7 ভোল্ট। আচ্ছা, নর্মালি সবসময় কি করা হয়? এখানে সল্ট ব্রিজ ব্যবহার করা হয়। কি করা হয়? এখানে সল্ট ব্রিজ ব্যবহার করা হয়। সল্ট ব্রিজ ব্যবহার করে কি করা হয়? দুই পাশে আয়নের সমতা করা হয়, মানে চার্জের আদান প্রদান করা হয়। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না দুই সাইডের বিভব সমান হবে। যদি দুই সাইডের বিভব সমান হয়, মানে এই দ্রবণ এবং এই দ্রবণের বিভব সমান হয়, তাহলে এই দ্রবণের বিভব কত হবে বলো? ভি প্রাইম মাইনাস 0.7 ভোল্ট। কত হবে? ভি প্রাইম মাইনাস 0.7 ভোল্ট। বুঝো। এবার এখানে আসো। তোমাকে বলছে অ্যানোডের জারণ বিভব 0.5 ভোল্ট। অ্যানোডে কি হয়? দ্রবণে প্লাস, অ্যানোডে মাইনাস। দ্রবণে প্লাস, অ্যানোডে মাইনাস। তার মানে দ্রবণের বিভবের চেয়ে অ্যানোডের বিভব হয় কম। কতখানি কম? জারণ বিভবের সমান পরিমাণ কম, কারণ জারণ বিভব মানে এই দুটার বিভব পার্থক্য। তার মানে দ্রবণের ভোল্টেজের চেয়ে অ্যানোডের ভোল্টেজ আমার কম।
ঠিক আছে, কতখানি কম, কতখানি কম, এই যে আমার যে দ্রবণের যে কি বলে, সরি, যে আমার যে জারণ বিভবটা সমপরিমাণ কম, তার সমপরিমাণ কম, তাহলে আমার দ্রবণের ভোল্টেজ হলো ভি প্রাইম মাইনাস 0.7, রাইট। তার চেয়ে আরো 0.5 ভোল্ট কম কে হবে বলো, এই অ্যানোডের বিভব। অ্যানোডের বিভব কি হবে, এর চেয়েও 0.5 ভোল্ট কম হবে। কেন, কারণ এই দুজনের মধ্যে বিভব পার্থক্য 0.5। দ্রবণ এই ক্ষেত্রে আমার হাই ভোল্টেজ এবং অ্যানোড বা আমার যে তড়িৎদ্বার সে হলো আমার এই ক্ষেত্রে লো ভোল্টেজ। তার মানে অ্যানোডের যে বিভবটা সেইটা দ্রবণের বিভবের চেয়ে এই জারণ বিভবের সমপরিমাণ কম। ঠিক আছে, তাহলে বলো এইটার বিভব কত হবে, ভি প্রাইম মাইনাস 0.7 মাইনাস 0.5 মানে মাইনাস 1.2। ঠিক আছে, এখন আমি অ্যানোডের বিভব জানি, আমি ক্যাথোডের বিভব জানি এবং এটাও জানি এই দুজনের মধ্যে যে বিভব পার্থক্য সেটাই কি আমার ব্যাটারির ভোল্টেজ বা সেল ভোল্টেজ। তার মানে এটা কত হবে বলো, এটা হবে, এটার বিভব কত, ভি প্রাইম, এটার বিভব কত, ভি প্রাইম মাইনাস 1.2। তার মানে এই দুটোর মধ্যে যে বিভব পার্থক্য সেটাই হবে আমার ব্যাটারির ভোল্টেজ 1.2। কই থেকে আসছে দেখো, 0.7, আমি বলছিলাম যে 0.7 ভোল্ট যেটা, এটা কই থেকে আসছে, ক্যাথোডের জারণ বিভব, তাই না, এবং 0.5 করতে আসছে অ্যানোডের জারণ বিভব। ওই যে অ্যানোডের জারণ বিভব এবং ক্যাথোডের বিজারণ বিভব তোমরা কেমিস্ট্রিতে পড়ো না, ই নট সেল ইজ ইকুয়ালস টু ই নট অ্যানোড অক্সিডেশন প্লাস ই নট ক্যাথোড রিডাকশন। কই থেকে আসছে, এই যে এইভাবে আসছে, একদম এইভাবে আসছে। ঠিক আছে, ওটা কোনো মানে জাদুর সূত্র না যে একটা বানাই দিতে হয়ে গেছে, এরকম কিছু না, ব্যাখ্যা এই যে এখানে পুরোপুরি দেওয়া আছে। আমি খুব যে ডিটেলসে পড়েছি তা না, কারণ এগুলো সবই কেমিস্ট্রির টপিক, যতটুকু না পড়াইলেই না ততটুকু পড়াইছি যতটুকু তোমার ফিজিক্সে লাগবে। সো একটু বুঝে বুঝে পড়ো, মুখস্থ করার কিছু নেই। ঠিক আছে, একটু বুঝে বুঝে পড়ো, তাহলে এই ফিজিক্সের জিনিসপত্রকে কেমিস্ট্রির সাথে একটু রিলেট করে পড়তে পারবা, কারণ তোমার কোষ নিয়ে থাকা লাগবেই। ঠিক আছে, কোষ নিয়ে তোমার পড়াশোনা করা লাগবে। তুমি যদি নাই বুঝো কোষের ভোল্টেজ কি জিনিস, তাহলে পড়াশোনা কেমন হবে ভাই, সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, হয়েছে, বুঝেছি। তাহলে কোষ বিভব নিয়ে কারো কোনো সমস্যা, একদম না না না, একটুও নাই, নাইস দিলাম। তাহলে আমাদের কোষের ব্যাপারটা ক্লিয়ার, মানে আমরা যে ব্যাটারি বা কোষগুলো ব্যবহার করি সেগুলো আমাদের ক্লিয়ার, আমরা যে সেলগুলো ব্যবহার করি সেগুলো কেমনে কাজ করে সেটা আমাদের ক্লিয়ার, সেগুলোর ভোল্টেজ মানে কি সেগুলো আমাদের ক্লিয়ার, সেগুলোর মধ্যে কারেন্ট কেমনে যায় সেগুলো আমাদের ক্লিয়ার, নাইস। ওকে, চলো তাহলে এখন একটু টার্মিনাল ভোল্টেজ এবং ওই যে তড়িৎ, বাংলা ভুলে যায়, মানে ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক শক্তি, তড়িৎচালক শক্তি নিয়ে কাজ করা যাক হালকা। দেখো কিতা বলিয়াছে, দেখো না না না, দেখো দেখো, শুনো, দেখো দেখো দেখো, ঠুস ঠুস ঠুস। ওকে, নাইস 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 প্রমিত ভাইয়া, নাইস। দেখো শোনো, আর ইজ ইকুয়ালস টু 0.2 ওহম। ভালো, 5 ওহম, 10 ওহম, ধরো এখানে বলেছে 15 ওহম এবং 15 না, আর একটু ছোট দেখে দিই, আমি পরে ক্যালকুলেশনই করতে পারবো না। ধরো 6 ওহম, এখানে বলছে 12 ওহম এবং এখানে বলছে 20 ওহম। ঠিক আছে, তোমাকে বলছে এই যে 12 ওহমটা আছে, এই 12 ওহমের মধ্যে দিয়ে 3 অ্যাম্পিয়ার মানের কারেন্ট যায়। কতখানি কারেন্ট যায়, 3 অ্যাম্পিয়ার মানের কারেন্ট যায়। এই যে 12 ওহম যে রোধটা আছে তার মধ্যে কি হয়, 3 অ্যাম্পিয়ার মানের কারেন্ট যায়। আমাদেরকে দুইটা প্রশ্ন করেছে, এক কোষটার ইএমএফ কত। দেখো এখানে কিন্তু যেটা কিন্তু কোষের অভ্যন্তরীণ রোধ, হ্যাঁ ছোট, আর এটা কি বলতো, কোষের অভ্যন্তরীণ রোধ, কোষের অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ রোধ। চলো এটা কি, কোষের অভ্যন্তরীণ রোধ। আচ্ছা দেখো কি বলেছে, কোষটার ইএমএফ কত, ফার্স্ট কোশ্চেন, কোষটার ইএমএফ কত, অ্যান্ড সেকেন্ড কোশ্চেন, বর্তনীর প্রান্তীয় বিভব বের করো, বর্তনীর প্রান্তীয় বিভব বের করো, প্রান্তীয় বিভব বের করো। চলো দেখো শোনো, কোষটার ইএমএফ কত, দ্যাটস আওয়ার ফার্স্ট কোশ্চেন, এটা ইএমএফ আমাদের বের করা লাগবে। সেকেন্ড কোশ্চেন, বর্তনীর প্রান্তীয় বিভব বের করো, এই বর্তনীর টার্মিনাল ভোল্টেজ বের করতে বলছে। ঠিক আছে, তোমাকে ইনফরমেশন কি দেওয়া আছে, যত যাবতীয় রোধ তোমার দরকার সব কিছু দিয়ে দিছে এবং একটা রোধের মধ্যে দিয়ে কতখানি কারেন্ট গেছে সেটাও তোমাকে বলে দিছে। খুব ভালো, দেখো আমি একটু স্টেপ বাই স্টেপ আগাবো, একটু বুঝছো। আমি খালি দুইটা পয়েন্টের নাম দিচ্ছি, এ এবং বি। আচ্ছা ওইটা যদি এ হয় এটাও কি হবে এ, ওইটা যদি বি হয় এটাও কি হবে বি। আমি তোমাকে বললাম এ আর বি দুইটা প্রান্তের মধ্যে বিভব পার্থক্য কত, কি বললাম, এ আর বি দুইটা প্রান্তের মধ্যে বিভব পার্থক্য
কত। ঠিক আছে, তুমি আমাকে বলো তো কত হবে এ আর বি দুইটা প্রান্তের মধ্যে বিভব পার্থক্য কত হবে, বলো আমাকে, বলো কত হবে, বলো। 3 × 12 V = IR, মনে আছে না ওমস ল, 3 × 12 মানে 36 ভোল্ট। তাহলে এই দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 36 ভোল্ট হয়, এইটার এর তো এ আর বি এর মধ্যেই কাজ করতেছে, এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে, 36 ভোল্টই হবে। বল, তাহলে আমি আরেকবার লিখতে পারি VAB, ধরো এটার মধ্যে কারেন্ট যেটা গেছে সেটার নাম দিলাম আমি I প্রাইম, VAB = I প্রাইম ইন্টু এই রোধের মান। ঠিক আছে, এই আই প্রাইমটা কি 6 ওহমের মধ্যে দিয়ে কতখানি কারেন্ট গেছে সেইটা, 6 ওহমের মধ্যে দিয়ে যদি আই প্রাইম মানের কারেন্ট যায় তাহলে 6 ওহমের মধ্যে হারানো বিভব বা বিভব পতন কত হবে, 6I প্রাইম। কত হবে, 6I প্রাইম। এবং এটাই কি হবে, এ আর বি দুইটা পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য। ঠিক আছে, 6I প্রাইম, সেটা কত, এ আর বি এর মধ্যে কত বিভব পার্থক্য, 36 ভোল্ট। তার মানে আই প্রাইমের মান কত ভাইয়া, 6 অ্যাম্পিয়ার। এখন বুঝো, এখান দিয়ে আমার 6 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এখান থেকে 3 অ্যাম্পিয়ার, তাহলে এখান থেকে আসছে কতখানি কারেন্ট, 9 অ্যাম্পিয়ার। তার মানে এই বর্তনীতে কতখানি কারেন্ট গেছে, 9 অ্যাম্পিয়ার। তার মানে আমার বর্তনীর কারেন্ট 9 অ্যাম্পিয়ার, বর্তনীর কারেন্ট কত, 9 অ্যাম্পিয়ার। একদম সিম্পল, আমরা কি করব, বর্তনীর কারেন্ট বের করব। কি করব, প্রথম কাজ কি হয়েছে আমাদের, বর্তনীর কারেন্ট বের করা হয়েছে, বর্তনীর প্রথম কারেন্ট বের করা। তার মানে আমার প্রথম কাজ শেষ। এবার আসো প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেন কি বললাম, প্রথম কোশ্চেন কি বলছে, কোষ্টার ইএমএফ কত, কি বলছে, কোষ্টার ইএমএফ কত। সিস্টেম কি, তুমি বর্তনীর তুল্যরোধ বের করবা, লেখো স্টেপ বাই স্টেপ লেখো, কি করবা, বর্তনীর তুল্যরোধ বের করবা, তুল্যরোধ বের করবা, বের করবা। ঠিক আছে, খেয়াল রাখতে হবে ইনক্লুডিং ইন্টারনাল ভোল্ট, ইন্টারনাল রেজিস্ট্যান্স মানে অভ্যন্তরীণ রোধ সহ, ইনক্লুডিং অভ্যন্তরীণ রোধ সহ হিসাব করা লাগবে, ইনক্লুডিং অভ্যন্তরীণ রোধ। ঠিক আছে, মানে অভ্যন্তরীণ রোধ সহ আমি কি করব, বর্তনীর তুল্যরোধ বের করব। ঠিক আছে, সেকেন্ড স্টেপ যেটা মনে রাখা লাগবে, এটা স্টেপ না, ঠিক, এটা মনে রাখা লাগবে, অভ্যন্তরীণ রোধ সর্বদা, অভ্যন্তরীণ রোধ বর্তনীর সাথে সর্বদা শ্রেণীতে থাকে, সর্বদা কেমনে থাকে, শ্রেণীতে। তো আমরা সিম্পলি যোগ করলেই হয়ে যাবে। ঠিক আছে, কেমনে থাকে, সর্বদা শ্রেণীতে থাকে। ঠিক আছে, কেমনে থাকে, সবসময় সিরিজে থাকে, সব সময়। ঠিক আছে, এবং 3 নাম্বার স্টেপ কি হবে, তুমি যে আর ইকুইভ্যালেন্টটা বের করবা, সেটাতে কি করবা, বর্তনীর কারেন্ট দিয়ে গুণ করে দিবা, তাহলে ইএমএফ বের হয়ে যাবে। ইএমএফ = আর ইকুইভ্যালেন্ট ইন্টু বর্তনীর কারেন্ট। শেষ। আই হলো কি, বর্তনীর কারেন্ট, যেখানে বের করেছি বর্তনীর কারেন্ট। এই 3টা স্টেপ খেলে, আর কিছু না, বর্তনীর কারেন্ট। চলেন কি করবেন, বর্তনীর তুল্যরোধ বের করবেন, কোনটা সহ, অভ্যন্তরীণ রোধ সহ। অভ্যন্তরীণ রোধ কেমনে থাকে, বহির্বর্তনীর সাথে সবসময় কেমনে থাকে, শ্রেণীতে থাকে, সব সময়। তাহলে আপনার অভ্যন্তরীণ রোধ বের করা হয়েছে, হওয়ার পর খালি বর্তনীর কারেন্ট দিয়ে গুণ করে দেন, খেলা শেষ। অভ্যন্তরীণ রোধটা বের হওয়ার পরে, তুল্যরোধটা বের হওয়ার পর আপনি কি করেন, বহির্বর্তনীতে যে কারেন্টটা প্রবাহিত হয়েছে, যে বর্তনীতে যে টোটাল কারেন্টটা গেছে সেটাতে গুণ করে দেন, আপনার খেলা শেষ। একদম সিম্পল ভাই। ঠিক আছে, চলেন সলভ করি। দেখেন তাহলে আমার কি আছে বলেন, এই 6 আর 12 কেমনে আছে, সমান্তরাল আছে। 6 আর 12 যদি সমান্তরালে থাকে তুল্যরোধ কত হবে, 4, 4 আর 10 14, আর 20 34, আর 5 39। এইবার খেয়াল করেন, এই পুরা বর্তনীর সাথে এই 0.2 কেমনে আছে বলেন তো, বহির্বর্তনীর সাথে কেমনে থাকে, শ্রেণীতে থাকে। তাহলে এই বাইরের বহির্বর্তনীটার পুরাটার তুল্যরোধ হলো আমার কত যেন বের করলাম, 39, মোস্ট প্রবাবলি 39। ঠিক আছে, এই যে 12 আর 6 সমান্তরালে 4 24 34 39। ঠিক আছে, তার সাথে এটা কেমনে আছে, শ্রেণীতে। তাহলে আমার আর ইকুইভ্যালেন্ট কত হবে বলতো, 39.2 ওম। কত, 39.2 ওম। এবার লেখো ইএমএফ = 39.2, মানে ওই যে আমার আর ইকুইভ্যালেন্ট ইন্টু বর্তনীর কারেন্ট, যত আসবে তত ভোল্ট। শেষ, যত আসবে তত ভোল্ট। ওকে। সেকেন্ডটা, কি বলে, আমার টার্মিনাল ভোল্টেজ বের করতে বলছে, বা বহির্বর্তনীর বের করতে বলছে। টার্মিনাল ভোল্টেজ বা কি বলছে, বহির্বর্তনীর বিভব পার্থক্য বা বিভব বের করতে বলছে। কি করব বলো, কি করব, জাস্ট বর্তনীর তুল্যরোধ বের করব, এক্সক্লুডিং অভ্যন্তরীণ রোধ, মানে অভ্যন্তরীণ রোধ হিসাব না করে, অভ্যন্তরীণ রোধ ছাড়া হিসাব করব। এখন যেহেতু অভ্যন্তরীণ রোধ নাই, সো অভ্যন্তরীণ রোধ কেমনে আছে না আছে সেটা আমাদের চিন্তাও নাই, গেল। তারপর জাস্ট সেকেন্ড স্টেপ, আমার ভি টার্মিনাল বা ভিটি
ইজ ইকুয়ালস টু আর ইকুইভ্যালেন্ট ইন্টু বর্তনীর কারেন্ট। সহজ কথা, কি বললাম, বর্তনীর তুল্য রোধ বের করবা, ঠিক আছে, অভ্যন্তরীণ রোধ ছাড়া, অভ্যন্তরীণ রোধ হিসাব করবা না, ঠিক আছে, অভ্যন্তরীণ রোধে কোনো হিসাবই হবে না। তারপর আমার টার্মিনাল ভোল্টেজ ইজ ইকুয়ালস টু আর ইকুইভ্যালেন্ট ইন্টু আই, আইটা কি, বর্তনীর কারেন্ট, ঠিক আছে। তাহলে চলো এটা ছাড়া হিসাব করলে কত আসে, এইটুকুর 39 আসে। তাহলে আমার ভি টার্মিনাল বা টার্মিনাল ভোল্টেজ ইজ ইকুয়ালস টু 39 ইন্টু 9, ঠিক আছে, যত আসবে তত ভোল্ট, ঠিক আছে, হয়েছে। ধরো 3 নম্বর একটা প্রশ্ন অ্যাড করছে, দুইটা প্রশ্ন হয়েছে তো, ধরো 3 নম্বর একটা প্রশ্ন অ্যাড করছে, কি প্রশ্ন অ্যাড করছে, ব্যাটারির আচ্ছা হ্যাঁ, ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্সের কারণে, ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্সের কারণে, ইন্টারনাল রেজিস্ট্যান্সের কারণে হারানো বিভব কত, কি বলছে, হারানো বিভব কত, ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্সের কারণে হারানো বিভব কত। দেখো আমার এই যে 39.2 ইন্টু 9, এটা কোথায় হারায়, পুরা বর্তনী সব কিছু কনসিডার করলে টোটাল যতখানি বিভব পতন সেটা আসে এটা। আমি যদি অভ্যন্তরীণ রোধ কনসিডার না করি তাহলে যতটুকু বিভব পতন সেটা হলো এটা। তাহলে টোটাল থেকে অভ্যন্তরীণ রোধ ছাড়ার যেটা, ওটা মাইনাস করলে কি হবে, অভ্যন্তরীণ রোধের মধ্যে যতখানি বিভব পতন হবে সেটা পাওয়া যাবে। তাহলে ভি, আমি এটাকে ভি ইন্টারনাল লিখলাম, ভি ইন বলতে আমি ইনপুট বুঝাচ্ছি না, ইন্টারনাল মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স বুঝাচ্ছি, সেটা হলো 39.2 ইন্টু 9, মানে টোটাল বর্তনীতে হারানো বিভব মাইনাস ওই অভ্যন্তরীণ রোধ ছাড়া যদি কনসিডার করি আমি, তাহলে যতটুকু বিভব হারায় ততটুকু, তাহলে বাকি যেটুকু থেকে যাবে সেটা কি হবে, অভ্যন্তরীণ রোধের মধ্যে হারানো বিভব। অথবা তুমি এটাকে এইভাবেও করতে পারো, অর দিয়ে এইভাবেও করতে পারো, সিম্পলি বর্তনীর কারেন্ট ইন্টু অভ্যন্তরীণ রোধ, ঠিক আছে, বর্তনীর কারেন্ট ইন্টু অভ্যন্তরীণ রোধ, তুমি যেভাবে কমফোর্টেবল তুমি সেভাবেই করবা। চলো, কারো কোনো প্রবলেম হবে নাকি পারবো, কারো কোনো প্রবলেম হবে নাকি পারবা, বলো দেখতো আমাকে, কেউ কি পেন খাবা নাকি পারবা, কোনটা বলো, একটু জানাও তোমরা কি পারবা নাকি ঝামেলা হবে, জানাও তো একটু আমাকে। ফার্স্ট এত সময় লাগে কেন জানাইতে আপনাদের, হ্যাঁ ভয়েস সো স্লো, জোস ভাইয়া, আরে নাইস ভাইয়া, আচ্ছা ওকে, ঠিক আছে, হয়েছে। তাহলে টার্মিনাল ভোল্টেজ এবং ইএমএফ নিয়ে আমার মনে হয় না কারো সমস্যা হবে, বাট দুটো কিন্তু খুব কনফিউজিং টার্ম, হ্যাঁ, দুটো নিয়ে কেউ কনফিউজড হয়ে যাবে না, স্পেশালি ইএমএফ এর সাথে আমরা পরিচিত, বাট এই টার্মিনাল ভোল্টেজ নাম শুনলে আমরা কেন যেন লাইক হারাই যাই। টার্মিনাল ভোল্টেজ কিছুই না, ব্যাটারিটাকে তুমি সরাই নাও এখান থেকে, দুইটা টার্মিনাল পাবা, মানে দুইটা প্রান্ত পাবা, ব্যাটারি খুলে নিলে কি দুইটা প্রান্ত তৈরি হবে না, ওই দুইটা প্রান্তের মধ্যে যে বিভব পার্থক্যটা বিরাজ করে সেটাই হলো আমার টার্মিনাল ভোল্টেজ। সহজ কথা, ব্যাটারির মধ্যে যে হারানো বিভব সেইটা বাদ দিয়ে যতটুকু বিভব এই সার্কিটে ড্রপ হবে বা যতটুকু বিভব এই সার্কিটে হারায় যাবে, অথবা কারেন্ট প্রবাহিত করার জন্য যতটুকু বিভব আমার খরচ করা লাগবে, সেটাই হলো এই সার্কিটের দুইটা প্রান্তের বিভব পার্থক্য অথবা টার্মিনাল ভোল্টেজ বা টার্মিনাল ভোল্টেজ ডিফারেন্স, ঠিক আছে, যেটাই বলুক একই প্রসেস, কোনো কঠিন কিছু না, ঠিক আছে, হয়েছে, একদম সোজা, নাইস, চলো। আচ্ছা, এই পর্যন্ত হয়েছে আমাদের। আরেকটা জিনিস, জাস্ট ফর্মুলাটা এটা একটু লিখে নাও, বর্তনীর কারেন্ট বুঝবা, এমনি বুঝবা, এটা আহামরি কিছু না। বর্তনীর কারেন্ট ইজ ইকুয়ালস টু ইএমএফ ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট প্লাস আর, ঠিক আছে। আরেকটা যেটা ভি টার্মিনাল ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট, এখানে আর ইকুইভ্যালেন্ট যেটা সেটা হলো আমার বর্তনীর তুল্য রোধ আমার অভ্যন্তরীণ রোধ হিসাব করা ছাড়া, হিসাব না করে আর কি, ঠিক আছে, হিসাব করা ছাড়া। ওকে, যদি তোমাকে ইএমএফ দেওয়া থাকে সেই ক্ষেত্রে তোমার কি করা লাগবে বলো, অভ্যন্তরীণ রোধটা যোগ করে দেওয়া লাগবে। যদি টার্মিনাল ভোল্টেজ দেওয়া থাকে সেই ক্ষেত্রে আর অভ্যন্তরীণ রোধ যোগ করা লাগবে না, ঠিক আছে। ভোল্টেজ বাই রোধ ইজ ইকুয়ালস টু কারেন্ট, যদি ইএমএফ বলে তার মানে এইটার মধ্যে কিন্তু আমার অভ্যন্তরীণ রোধের কারণে হারানো বিভবটা ইনক্লুডেড আছে, ঠিক আছে, তার জন্যই কিন্তু আমরা আরটাকে যোগ করেছি, আদারওয়াইজ করতাম না। এখানে কি আছে, অভ্যন্তরীণ রোধের কারণে আমার যতটুকু বিভব সার্কিটে পতন হবে সেটা ইনক্লুডেড, দ্যাটস ওয়াই এখানে আমরা আরকে যোগ করেছি, ওকে, আদারওয়াইজ কিন্তু করতাম না, রাইট। আচ্ছা নাইস। আর এখানে টার্মিনাল ভোল্টেজের মধ্যে কি আমার আছে, ইনক্লুডেড আছে,
মানে এইটার মধ্যে ইনক্লুডেড আছে যে অভ্যন্তরীণ রোধের কারণে হারানো বিভব না। আমরা যখন টার্মিনাল ভোল্টেজ বের করি তখন কিন্তু শুধুমাত্র বহির্বর্তনীতে যতটুকু বিভব পতন হয় সেটা কাউন্ট করি, এই অভ্যন্তরীণ রোধের মধ্যে কতটুকু বিভব পতন হয় সেটা কিন্তু আমরা কাউন্ট করি না। তার জন্য নিচে আর যোগ করি না। এখানে আরটা কি বলতো, আরটা হলো ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ ব্যাটারি, ঠিক আছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স, ওকে, সেলটার ইন্টারনাল রেজিস্ট্যান্স, ওকে। সো এই হলো মোটামুটি আমাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স নিয়ে কাজকাম, ইএমএফ, ব্যাটারির ভোল্টেজ। মনে হয় না কারো কোনো সমস্যা হবে, যতটুকু বোঝানোর আমি চেষ্টা করছি। ব্যাটারির ভোল্টেজ কি জিনিস, কেমনে করে ব্যাটারির ভোল্টেজ আসে, ব্যাটারির ভোল্টেজের কনসেপ্ট কি, ব্যাটারি কেমনে কাজ করে, ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকলে কি হবে, ইএমএফ কি জিনিস, তারপর তোমার বহির্বর্তনীতে বিভব যেটা বা টার্মিনাল ভোল্টেজ কি জিনিস, আই থিঙ্ক সবার ক্লিয়ার। তাও যদি কারো ক্লিয়ার না হয় বলেন 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 বলেন, আদারওয়াইজ ক্লাসটা শেষ করি। এই পর্যন্ত আমাদের হয়েছে। আমরা পরের দিন অ্যামিটার ট্যামিটার নিয়ে খেলাধুলা করবো, ঠিক আছে, অ্যামিটার গ্যালভানোমিটার টিটার নিয়ে আমরা পড়াশোনা করবো, অ্যামিটার ভোল্ট মিটার এগুলো নিয়ে পড়াশোনা করবো, ওকে। আরে ভাই সার্কিটের কালকে ম্যাথটা করে দিন, হ্যাঁ 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 ঠিক আছে, কালকে আমি দেখবো নি ভাই, সরি আমি দেখি নাই, তার জন্য এক্সট্রিমলি সরি, বাট পরের দিন দেখে দিবেন, ঠিক আছে, ওকে। তাহলে আজকে ক্লাস এখানেই খতম, টাটা।